এই প্রেক্ষাপটটা তো ধরেন এটা 5 তারিখের গণঅভ্যুত্থানের পরপরই শুরু হয়েছে। তারিখের পরে ফর্ম হয়ে আর দেখবেন যে ডিফেম করা এবং যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলেও তারেক রহমান জবাব দেয়, তারপর অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করে, হ্যাঁ, সাধারণ ছাত্রদের নামে, হ্যাঁ, গুপ্তদের দিয়ে মিছিল বের করার থেকে শুরু করে যে কোনো ঘটনা ঘটলে সেটাকে বিএনপিকে ডিফেম করা, বিএনপিকে আপনার ভিলেন হিসেবে হাজির করার যে একটা সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে মাঠের রাজনীতির যে একটা সংঘবদ্ধ প্রচেষ্টা, সেটার আলোকেই, সেই অভিজ্ঞতার আলোকেই প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। তবে প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে এটা উনি বলতেই পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার মানে কাউন্টার বক্তব্য দিয়ে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু আমাদের এটার মূল রুট কজটা খোঁজা আমাদের উচিত। কেন এই অবস্থা, এই অস্থিতিশীলতা তারা তৈরি করতে চায়, বা এটা কেন এই অবস্থার দিকে যেত? জামাত ইসলাম অ্যাকর্ডিং টু প্রধানমন্ত্রী যে বলছেন যে জামাত ইসলামী আসলে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাহলে কেন চায়, কি কারণে চাচ্ছে, কি প্রক্রিয়ায় আসলে চাচ্ছে? জামাত তো বলছে না তারা আসলে জনগণের অধিকার নিয়ে সোচ্চার, তাই না? তাহলে এটা কেন আমরা বুঝবো, কোনটা সত্য আমরা বুঝবো, তাই না? সাধারণ জনগণ হিসেবে আমি কোনটা সত্য বুঝবো? সাধারণ জনগণ হিসেবে আমাদের বুঝতে হইলে এখানে পলিটিক্সটা তাহলে কে কী পলিটিক্স করছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বক্তব্য বুঝতে পারবো। কারণ ও বলতেছে না আমার কথা সত্য, সে বলছে না আমার কথা সত্য না, আমরা কারো কথাই সত্য এভাবে ধরে না নিয়ে আমরা কার রাজনীতিটা কি এটা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে ভায়োলেন্সের সম্ভাবনা আছে কি না আছে। যেমন ধরেন এখানে জামাত ইসলাম সহ তাদের জোট, এরা যে পলিটিক্সটা করে, পলিটিক্সটা কি? পলিটিক্সটা হলো এখানে তারা পলিটিক্স অফ হিউমিলিয়েশন যেটা বলে, অপমানের রাজনীতি। ধরেন আপনি যদি জামাতের সমালোচনা করেন আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। এই যে টকশোতে কথা বলতেছি, এখান থেকে কি যাবে? ফটো কাট যাবে, এখান থেকে কি যাবে? কাটপিস বক্তব্য প্রচার হবে, তারপরে এগুলোকে 6 লাভ করে প্রচার করা হবে, তাই না? এবং মিস ইনফরমেশন শুধু না, আপনার একদম ভুয়া ইনফরমেশনকে সত্য প্রমাণ করার জন্য ফ্যাক্ট চেক ইন্ডাস্ট্রিও তারা খুলে নিয়ে বসে রয়েছে, কোনো সমস্যা নেই। ফলে এই যে ডিফেমের পলিটিক্সটা, এই যে অপমানের রাজনীতিটা, এই অপমানের রাজনীতিটা করে কি একটা পর্যায়ে, হ্যাঁ, আপনার এই অপমান রাজনীতি তারা কেন করে? কারণ হলো তারা সোসাইটিতে একটা আনকমফোর্টেবল ফোর্স, হ্যাঁ, ডিসকমফোর্টেবল ফোর্স ফ্রম ভেরি বিগিনিং, 71-এর ওই কারণে। ফলে একটা ডিসকমফোর্টেবল ফোর্স যখন সোসাইটিতে রাজনীতিতে পেনিট্রেট করতে চায় তখন তাকে বেস করতে হয় ন্যারেটিভসের উপর, কারণ ফ্যাক্টস তো বলে তারা বিশ্বাস করা যাবে না, 71-এর স্মৃতি। হ্যাঁ, এখন যারা রাজনীতি করে তারা কি 71-এর করছে? নো, না, সেটা না। কথা হলো যে ন্যাশনাল মেমোরিতে এগুলো আজীবন থেকে যাবে, 1000 বছর পরেও থেকে যাবে, কোনো সমস্যা নেই। তো ফলে এই যে তখন এটাকে তারা কি সেটা বিলং করে? এখন যারা রাজনীতি করে অবশ্যই বিলং করে না, কেন বিলং করবে? তাহলে আমরা সেই ফ্রেমিংয়ে তাদেরকে কেন আটকাবো? ফ্রেমিং তো না, আপনার ন্যাশন তো আপনি চেঞ্জ করে ফেলতে পারছেন, আপনার ইতিহাসকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। 71 যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে, মানুষের জীবন দিতে হয়েছে, এখানে অবর্ণনীয় দুঃখ দুর্দশা মানুষের নেমে আসে, সেখানে আপনি, এবং শুধু তাই না, সেখানে আপনি একদম ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি আমরা বলি, আপনার পজিশনের কোনো সমস্যা নাই, আপনি গণহত্যার সহযোগিত, আপনি ঐতিহাসিকভাবে আপনি একটা জিনিস বুঝতে পারলেন না, ধরেন সেটা এক জিনিস নাই বুঝতে পারেন আপনি, তাই বলে আপনি সহযোগিতা করবেন? সেটা আপনি করতে পারেন না। তারপরে সেইটার যেই মাত্রায় জনগণের কাছে ক্ষমা চাওয়া, যেইভাবে মিনিংফুলি সেটা করা হয়েছে আজ পর্যন্ত করা হয়নি, বরং এইটার সুযোগ নিয়ে হাসিনা এই পলিটিক্সটা করছে, তাদেরকে আপনার ডিফেম করা, তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করা, তাদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করা এবং তাদেরকে ইনহিউম্যান ডিহিউম্যানাইজেশনের দিকে নিয়ে, যেমন তারা এই জিনিসটাই তাদের প্রতিপক্ষের উপর করে। তারা কিন্তু ক্রিয়েটিভ এবং একটা সম্মানজনক আচরণে বা আলোচনায় বা যেটাকে বলি আমরা আর্ট অফ আর্গুমেন্ট, সেখানে এঙ্গেজ হয় না। তারা যেটা করে আগেই ব্যক্তিগত আক্রমণ করে, আগেই বেয়াদবি করে। তো এইটার কারণটা কি? যে পলিটিক্স অফ হিউমিলিয়েশন, যেটা মানে অপমানের রাজনীতি যেটা আমরা বলতেছি, এটার মধ্য দিয়ে কি হয়? আপনি ধরেন আমাকে প্রশ্ন করার নামে যদি অপমান করেন, আমি সহ্য করব। কতক্ষণ সহ্য করব? 1 বার, 2 বার, 3 বার, 10 বার, তারপরে আমি ওটা জবাব দেওয়ার চেষ্টা করব। জবাব দেওয়ার ক্ষেত্রে যখন আপনি সংঘবদ্ধভাবে জিনিস করবেন যে এইটাই আপনার রাজনীতি, এবং আমার জবাবটা যখন আপনার প্রতিরোধের মানে আপনার আক্রমণের তুলনায় একদম কি বলবো, যেটা একজন ঠুনকো হবে, তখন আমি করব কি, যে এটা তো আসলে আমার যে হিউম্যান সেন্সিটিভিটি, এটাকে যখন ওভারকাম করে যাবে আমি রিঅ্যাক্ট করবো, সেই রিঅ্যাকশনটা ভায়োলেন্সের দিকে নিয়ে যায়। ফলে ফ্রম ভেরি বিগিনিং আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ডেফিনেটলি জামাত এনসিপি বিএনপির বিরোধিতা করবে, ডেফিনেটলি জামাত এনসিপি বিএনপির সমালোচনা করবে, এটাই তাদের কাজ। কিন্তু তারা যে ডিফেম করা, পলিটিক্স অফ হিউমিলিয়েশন যেটা আমরা বলছি, অপমানের রাজনীতি করা, আজকে জাইমা রহমানকে নিয়ে যেইভাবে তারা লিখতেছে, এগুলো মুখে এখানে আলাপ করা যাবে না, তো এগুলো আলাপ করা সম্ভব না, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা। আবার তারাই নিজেরা নতুন বন্দোবস্ত, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এগুলো সব বলবে। তো ফলে এই যে একটা কাঠামোগত
সমস্যা, এটা হলো ইডিওসেন্ট্রিক পলিটিক্স যারা করে, মানে এটাকে বলা যায় যে আপনার মোরালিটি উইদাউট প্রিন্সিপাল। তারা কিন্তু সবাই অসৎ, ব্যক্তি হিসাবে অসৎ, জামাতের লোক সবাই মিথ্যাবাদী, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি তার যে এই যে এক ধরনের সিউডো মোরালিটি বা এটাকে বলে দাস্যনৈতিকতা, যেটা স্লেভ মোরালিটি ইন এ নিচ্ছিয়ান হয়ে, এইটা পালন করতে গিয়ে তাকে এই জিনিসটা করতে হয়। এখন এই পলিটিক্সটা এন্টার ডেমোক্রেটিক কালচার ডেভেলপমেন্টের জন্য অসুবিধা। এটা আওয়ামী লীগও করতো। আওয়ামী লীগ আপনি ধরেন যদি আওয়ামী লীগের সমালোচনা করেন, আপনি রাজাকার, মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে, আপনি প্রগতিশীল না, আপনি সাম্প্রদায়িক, আপনি জঙ্গি, এই একটা না একটা ফ্রেমের মধ্যে আপনাকে ফেলতে। একইভাবে তারা এই জিনিসগুলো করে। তো এইটা যখন আপনি যখন আপনার প্রতিপক্ষকে কাউন্টার আপনার লজিক, যুক্তি, তর্কের মধ্য দিয়ে না করে আপনি ফ্রেমিং করবেন, ট্যাগিং করবেন, ডিফেম করবেন, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াবেন, এইটার মধ্য দিয়ে পুরো সামাজিক রাজনৈতিক এনভায়রনমেন্টটা কলাপস করার মধ্যে দিয়ে পরিস্থিতি দ্রুত ভায়োলেন্সের রূপ নেয়। এটা আরেকটা দিক হলো, ধরেন আপনি তো বিএনপির মতো সাংগঠনিকভাবে এত বিস্তৃত না, কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়াতে একটা কৃত্রিম হাইপের মধ্যে দিয়ে এটা প্রমাণ করেন যে আপনি বিশাল, আপনার সমর্থক বিশাল, কারণ আপনার প্রচুর লাখ আপনি আপনার প্রতিপক্ষ একটা কিছু বললে লাখ হা দিতে পারেন আপনি বট আইডি দিয়ে। ফলে আপনার যে রিয়েল কর্মীটা, ও যখন মাঠে যাচ্ছে এটা দেখে ও প্রতিপক্ষকে আন্ডারমাইন করছে, ও আক্রমণ করতে যাচ্ছে, মায়ের দিতে যাইয়া মায়ের খেয়ে আসতেছে। ফলে এইটা দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত। আরেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি যে ভুল ত্রুটি করে না তা না, করে তো, কিন্তু ভুল ত্রুটি করলে এখন আমরা বলি আচ্ছা এটা তো প্রোপাগান্ডা, কারণ প্রোপাগান্ডাই হয় তার বিরুদ্ধে। সমালোচনার জন্য এই জন্য আর্ট অফ এঙ্গেজমেন্ট, যেটা আর্ট অফ আর্গুমেন্ট, যেটা সমালোচনার জন্য ধরেন একটা কনস্ট্রাকটিভ জায়গায় জামাতের লোকজনকে এখনও ওইভাবে আসতে দেখা যাচ্ছে না। সবাই না, কেউ আবার এঙ্গেজ হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত মোটা দাগে যেটা আমাদের মনে হচ্ছে যে এই যে পলিটিক্যাল কালচার, যেটা আওয়ামী কাঠামো, এটা কিন্তু আওয়ামী কাঠামো, আওয়ামী লীগ কিন্তু এই প্র্যাকটিস করছে জামাতের উপরে। তো ফলে বিএনপি কি এখন তাহলে জামাতের উপরে এই প্র্যাকটিস করবে? নো, এটা করবে না। বিএনপি ডিফেম সহ্য করবে এবং জনগণ এটা বুঝতে থাকবে, এবং বুঝতে জনগণ নিজেরা যেহেতু এখন অনেক সচেতন, ফলে তাদের ধরেন যদি জনগণ এটা না বুঝতে পারতো ইলেকশনের আগে কী অবস্থা ছিল, তারাই তো ক্ষমতায় চলে আসছিল, তাই না? সকাল বিকাল সরকার গঠন হয়েছে ফেসবুকে, কিন্তু রিয়েল ভোট তো অন্য জিনিস, জনগণ তো সঠিক সিদ্ধান্ত নিছে। ফলে এখন তারা কি অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তারা কি রাজনীতি করতে, এটা তাদের ব্যাপার। কিন্তু বিএনপির টাস্ক হলো এখানে রিয়েলি একটা গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক জায়গায় নেওয়া, জনগণকে সার্ভ করা, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করা, এবং আপনার জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ, যেটা পুনর্গঠন, সংস্কার না, সংস্কার এটা এনজিও এজেন্ডা 111 থেকে শুনতেছি আমরা, পুনর্গঠন করার যে প্রকল্প, সেটাকে জনগণকে সাথে নিয়ে সামনে আগায় নেওয়া। একবার সেটা হচ্ছে যে সরকারের মাত্র 4 মাস হলো, এর মাঝখানে এর মধ্যেই ব্লেমিং গেম শুরু হয়েছে। সরকার বলছে জামাত এটা করছে, জামাত বলছে সরকার আওয়ামী লীগের দিকে, আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছিল এককভাবে ফ্যাসিস্ট রূপে, সেরকম আবার আবির্ভূত হচ্ছে। মানে এই যে পাল্টাপাল্টি দোষারোপ, এটা কি আমাদের রাজনীতি, মানে 5 আগস্টের এই যে আমরা যে পরিবর্তনটা চাইলাম, তার সাথে কতখানি সংগতিপূর্ণ? না, সংগতিপূর্ণ যদি এটা হ্যাঁ না বলে জবাব দেওয়া যাবে না, বাট যেটা দিয়ে শুরু করতে সেটা হচ্ছে 2 পুরনো বন্ধুর ঝগড়া দেখতে আমার মাঝে মধ্যে মন্দ লাগে না আর কি। তো ওয়েন আই লুক ব্যাক, তখন আসলে আমার পুরনো কথাও মনে হয় আর কি। যাই হোক, এখন যেটা হচ্ছে এটা অনিবার্য ছিল আর কি, কারণ যেহেতু বিএনপি এখন ক্ষমতায় এবং জামায়াত যে কোনো কারণেই হোক বাংলাদেশের রাজনীতির মাঠে এখন তারা সামনের সারিতে চলে এসছে। বিএনপির সামনে এখন তারা হচ্ছে ইমিডিয়েট প্রতিপক্ষ আর কি। বিএনপি যাদেরকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চায় তারা জামায়াত, আর জামায়াতও মনে করে যে এখন তাদের সামনে তারা কাকে নিয়ে লড়বে। বিএনপি যদি ফল করে বা বিএনপি যদি ক্ষমতা থেকে সরে যায়, ক্ষমতার যে কোনো পালাবদলে হয়তো জামায়াত সামনে আসবে, এটা তাদের ধারণা। আমি বলছি এটা তাদের ধারণা। তো ঠিক আছে, জামায়াতের একটা এজেন্ডা থাকতে পারে, তারা তো নিশ্চয়ই যে কোনো পলিটিক্যাল পার্টি তার মতো করে এজেন্ডা তারা তৈরি করবে। কিন্তু যেটাকে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যাপারটা, যেমন আপনি শুরুটা যেটা করেছেন যে জামায়াতে ইসলামী বলেছে এটা অনিবার্য বিপ্লব, তো আমার কাছে আমি এগুলোকে কথার কথা হিসেবে ধরে নিচ্ছি এখনও অবধি। কেন কথার কথা হিসেবে ধরে নিচ্ছি? যে আমার ধারণা উনি বিপ্লবটাকে যিনি বলেছেন বা যারা বলছেন হয়তো না বুঝেই বলছেন বা কথার কথা হিসেবে বলছেন, আমি ধরে নিচ্ছি ব্যাপারটা এরকম। কারণ 5ই আগস্ট যেটা হয়েছে এটা তো আসলে বিপ্লব ছিল না, এটাকে আমি গণ অভ্যুত্থান হিসেবে বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। কেউ এটা বিপ্লব বলেন, অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াও এটাকে রেভলিউশন হিসেবে তারা মানে বর্ণনা করেছে, বাট এটা আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, আমি এটাকে ম্যাস আপরাইজিং হিসেবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তো ওইটাকে যদি আপনি ম্যাস আপরাইজিং হিসেবে ধরে নেন, আপনি বাংলাদেশের কনটেক্সটে যদি দেখেন, বাংলাদেশে বড় আকারের ক্ষমতার পরিবর্তন কিংবা এই ধরনের একটা ম্যাস আপরাইজিংয়ের একটা টাইম ফ্রেম থাকে।
আমি সেটা বলবো যে মোটামুটি 15 থেকে 20 বছরের একটা সময় থাকে, সেটা যে কোনোভাবেই হোক না কেন। দুটো বিষয়, একটা যে ক্ষমতার বড় আকারের পরিবর্তন অথবা গণ অভ্যুত্থান। যেমন আপনি যদি 1975-এর 15ই আগস্টের পট পরিবর্তনের পরে দেখেন, এরপরে আবার হলো কিন্তু 90-তে, ইট টুক অ্যারাউন্ড 15 ইয়ার্স, তাই না? আবার 2090 সালের পরে আবার ঘটলো কবে? 2007-এ। সেটা আমি বলছি যে ঘটনা সেটা ভালো ছিল কি খারাপ ছিল সেটা ব্যাপার না, বাট একটা হস্তক্ষেপ, বড় আকারের একটা পরিবর্তন সেটা তৈরি হয়েছিল, একটা অংশকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, ভিকটিম করা হয়েছিল। এরপর আবার আসলো এই 17 বছর 18 বছরের মাথায় আবার। তো এই আপনি অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, এগুলো তো হররোজ হবে না, প্রতি সপ্তাহে হবে না, প্রতি মাসেও হবে না, প্রতি বছরেও হবে না। সো আমার মনে হয় জামায়াত ওই যেগুলোকে বলছে এটাকে কথার কথা হিসাবে আমি ধরে নিচ্ছি। আর আমরা কেন এক্সপেক্ট করছি যে বিএনপি এবং জামায়াত দুজন একই সুরে কথা বলবে? একই সুরে বলবে না, দুই রকমের পলিটিক্যাল পার্টি। বিএনপির এক ধরনের পলিটিক্যাল পার্টি, জামায়াত আরেক ধরনের পলিটিক্যাল পার্টি, একটা সরকারে একটা বিরোধী দলে আছে। তবে এখানে দুটো স্পেসকে আমি আলাদা করে দেখতে চাই, একটা হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড। মূলত এই বাদানুবাদটা শুরু হয়েছিল কিন্তু কিছুটা ভার্চুয়াল কিছুটা রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে। রেজাউল করিম রনি যেটা বলেছেন এটার সঙ্গে আমি একেবারে দ্বিমত পোষণ করব না, কারণ আমরা দেখেছি যে তারেক রহমানের এগেইনস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব নোংরাভাবে স্লোগান দেওয়া হয়েছিল, সেটা তো বাস্তবে মাঠেই হয়েছিল, আবার ইয়েতে হচ্ছে। তবে পাল্টাপাল্টি আবার অনেক সময় এটা আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং করে যেটা দেখি যে ইদানিংকালে বিএনপির লোকও যে কম যায় ব্যাপারটা তাও না, মানে ইকুয়ালি যাচ্ছে আর কি। কারণ আমরা অতীতে যেটা দেখলাম যে ইভেন আওয়ামী লীগের সময় আমরা যেটা দেখতাম যে বাংলাদেশের কিন্তু এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ডটা এটা কিন্তু মূলত ডমিনেট করতো জামায়াতে ইসলামীর লোকজন, জামায়াতে ইসলামী বা তারাই। এটা শুরু হলো কখন? যখন ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল শুরু হলো। আপনার খেয়াল থাকবে যে ওটাকে কাউন্টার করার জন্য সেই 2012 সাল থেকে এই প্রবণতাটা, একটা সাইবার ওয়ার শুরু হলো। তো এখন একটা সময় এসে বিএনপি সেটা আর হয়তো তারাও ছিল, তারা করেছে, কিন্তু আফটার 5th of August বিএনপির লোকজন যেটা করেছে তারা ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে কিছুটা সরে গেছে, সরে গিয়ে বিভিন্ন জায়গায় তারা নিজেদের পকেট ভারী করা, কোথাও নানা কিছু তারা করেছে। সেটা অন্য রাজ্যে করে নাই তাও না, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগটা বেশি, আমি অভিযোগ হিসাবে বলছি। কিন্তু পরবর্তীতে 2-4 মাস যাওয়ার পরে বিএনপি দেখলো যে আরে আমরা তো আর কুলিয়ে উঠতে পারছি না, তখন তো তাদের অনেকটা বোধোদয় হওয়ার মতো অবস্থা। দেন দে স্টার্টেড কামিং ব্যাক এগেইন। তো ততদিনে তো জামায়াত ইসলামী যতটুকু ড্যামেজ করার দরকার বিএনপিকে সেটা তারা করেছে এবং এটা তারা করবে। যেমন আমি যেটা বলতে চাই, একটা বিষয় নিয়ে আমি একেবারেই স্ট্রিক্ট থাকতে চাই যে আমি আপনার সমালোচনা করব, আনলিমিটেড সমালোচনা করব, যেটা আমি আপনাদের এখানেও বলেছি যে হ্যাঁ, কিন্তু ওই সমালোচনার একটা রেড লাইন হবে আছে। আমি আপনাকে কখনোই কিন্তু স্ল্যাং ইউজ করতে পারবো না, আমি কখনোই আপনাকে গালি দিব না, বা আপনি আমাকে কখনো গালি দিবেন না। আপনি যদি আমাকে গালি দেন, আই হ্যাভ এভরি রাইট টু চেজ ইউ, রাইট? এটা হচ্ছে আমার কথা। কিন্তু আমি সমালোচনা বলতে আমার কোনো অসুবিধা নেই। বিএনপির কে দুর্নীতিবাজ, কোথায় কে দুর্নীতি করেছে, জামায়াতের কে দুর্নীতি করছে, কেন একজন সংসদ সদস্য বলল ভুল কথা বলে তার বাবা মুক্তিযোদ্ধা, এখন আবার বেরিয়েছে যে না তার বাবা মুক্তিযোদ্ধা, সে জীবিত আছে, উনি আবার বলছেন যে না এটা আমার ভুল হয়ে গেছে। সো সমালোচনা করব, কিন্তু ওই লোক একটা মিথ্যা কথা বললেও আমরা কিন্তু তাকে গালি দিতে পারবো না, স্ল্যাং ইউজ করতে পারবো না। সো যদি রাজনীতিতে এই স্ল্যাংয়ের ইউজটাকে আমরা মানে ব্যাপকভাবে এটাকে কমনলি এটাকে আমরা ব্যবহার করা শুরু করি, তাহলে যেটা হবে কি এইটার কনোটেশনটা ডিফারেন্ট অর্থে দাঁড়াবে। তখন ওই সংঘাতটা ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে এসে রিয়েল ওয়ার্ল্ডে এটাকে আমরা দেখতে পাবো। আমার আশঙ্কাটা ওই জায়গাতেই। শিব্বির আহমেদ, আপনি দুজনের বক্তব্য শুনলেন। আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে যে জামাতের লক্ষ্য মানুষের কল্যাণ নয়, জামাতের লক্ষ্য হচ্ছে দেশটাকে করা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। তো প্রধানমন্ত্রীর এই বক্তব্য আপনি কতখানি সমর্থন করেন? প্রধানমন্ত্রীর বক্তব্য কতটুকু সমর্থন করি বা করি না, এর আগে হচ্ছে যে এই যে পাল্টাপাল্টি বক্তব্য, এটাকে আমি গণতান্ত্রিক রাজনীতিতে ইতিবাচক হিসেবে দেখি। যদি সরকার দল বিরোধী দল আওয়ামী লীগের জাতীয় পার্টির মতোই হয় তাহলে তার গণতান্ত্রিক প্রক্রিয়া আগাবে না। সো সরকার কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে বিপ্লব আসছে এই ধরনের বক্তব্য, এইটা মানে তো এখানে ধরেন
প্রধানমন্ত্রী বললেন যে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আবার জামাতের পক্ষ থেকে বলা হলো তারা একটা অনিবার্য বিপ্লবের ডাক দিচ্ছে, সেই বিপ্লব করতে হবে। সেই বিপ্লব বলতে আমি যতটুকু পড়েই বুঝলাম যে তারা শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত বা দুঃশাসনের বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক সামাজিক রূপান্তরের আহ্বান যে করছেন। সরকারের মাত্র 4 মাস হলো, সেই সরকারের দুঃশাসন। এই অনিবার্য বিপ্লব বলতে সশস্ত্র বিপ্লব বা সরকার পতনের বিপ্লব বা আরেকটা গণ অভ্যুত্থান এটা বোঝাচ্ছে আমার মনে হয়নি। আমি যেটা বুঝেছি যে এই অপশাসন বা দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং একটা নতুন বাংলাদেশ বা নতুন রাজনৈতিক সামাজিক রূপান্তরের যে আদর্শিক যাত্রা তাদের, সেটা তারা বুঝিয়েছেন বলে আমার মনে হচ্ছে আর কি। এটা দিয়ে, এই বক্তব্য দিয়ে আমার মনে হয় না শ্রোতারা বা যিনি বক্তব্য দিয়েছেন এটা আরেকটা গণ অভ্যুত্থান করা বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, সরকারকে পতন করা, এটা বুঝিয়েছেন বলে আমার মনে হয়নি। আকবর ভাইও অনেকটা সিমিলার টোনে কথা বলেছেন। আর প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে অস্থিতিশীল করার চেষ্টা করছে জামাত, এইটা আসলে স্পষ্ট না যে অস্থিতিশীলতা বলতে উনি আসলে ঠিক কী মিন করছেন। যেটা রেজাউল করিম রনি এটাকে এক্সপ্লেন করেছেন যে ভায়োলেন্সের কথা, যে অস্থিতিশীলতা বলতে ভায়োলেন্সের এখানে উনি একটা চমৎকার কথা বলেছেন যে জামাতের লোকেরা হচ্ছে হিউমিলিয়েট করছে বা অনলাইনে গালাগালি করছে, এ ধরনের কথা বলছেন। যদিও বাস্তব কথা হচ্ছে যে অনলাইনে দুই পক্ষই গালাগালি করে এবং ভুয়া ফটোকার্ড বানানো, এই পক্ষকে গালাগালি করা, নানান অশ্লীল ফটোকার্ড বানানো, ইভেন জামাতপন্থী বা জামাত এনসিপিকে সমর্থন করে এরকম নারী যারা আছে, ধরেন মোনামি কথাই যদি আমরা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার নামে অসংখ্য ভুয়া ফটোকার্ড, অশ্লীল ফটোকার্ড বানানো, ছড়ানো, জুমা, যে রাফিয়া, এ ধরনের আরও যারা আছে, মার্দিয়া মমতাজ বা মিতু, এরকম দেখবেন জামাতের আমিরের অসংখ্য নগ্ন ছবি টবি বানিয়ে, এরকম ফটোকার্ড বানিয়ে, ভুয়া বক্তব্য বানিয়ে ছড়ানো হয়েছে। এবং শুধু যে অনলাইনে হচ্ছে তা না, নির্বাচনের আগেও আপনি দেখবেন যে জামাতের নারী কর্মীদের উপরে এ ধরনের অ্যাটাক হয়েছে, সরাসরি ফিজিক্যাল অ্যাটাক হয়েছে, অ্যাসাল্ট করেছে। ইভেন কেউ শুধু অনলাইনে তো ছোটোখাটো অপরিচিত মানুষরা বলে, সরাসরি টকশোতেও অনেক সময় দেখা যাচ্ছে পরিচিত মানুষজনরাই গালাগালি করছে, বড় নেতৃস্থানীয় লোকেরাই করছে। তা আপনি তো জামাতও করছে, হ্যাঁ, না আমি সবার কথাই বলছি, কিন্তু কারা করছে এটাতে আপনি জামাত করছে এটা বলতে পারেন না, জামাত বিএনপি দুই দল থেকেই করছে। বরং বিএনপি বা ছাত্র দলের পোস্টেড নেতারা যে পরিমাণে করে, এইটা আপনি জামাতের পোস্টেড নেতাদের মধ্যে পাবেন না। অনলাইনে অনেকেই হয়তো করে, এটা আমি অস্বীকার করছি না। তো এটা রেজাউল করিম রনি এখানে এই যে অস্থিতিশীলতার যে ব্যাখ্যাটা উনি বলছিলেন যে পলিটিক্স অফ হিউমিলিয়েশন থেকে এখানে একটা রিয়াকশান হচ্ছে, রিয়াকশান থেকে ভায়োলেন্সটা হচ্ছে। তার মানে হচ্ছে যে বিএনপিকে হিউমিলিয়েট করা হচ্ছে, তারপর বিএনপি রিয়াক্ট করছে এবং রিয়াকশান থেকে তারা ভায়োলেন্স করছে। এবং উনি বলছেন এই জন্য মায়ের দিতে গিয়ে মায়ের খেয়ে চলে আসতেছে। তার মানে হচ্ছে যে ভায়োলেন্সটা আসলে সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এবং এটার একটা যৌক্তিক ব্যাখ্যা তারা দাঁড় করানোর চেষ্টা করছেন যে হিউমিলিয়েশনের কারণে তারা রিয়াকশানটা দেখাচ্ছেন। এবং একটা কেস হচ্ছে জাইমা রহমানের কেসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছিল যে একজনের ফেসবুকে ধরনের একটা পোস্ট কিছু, পরবর্তীতে দেখা গেল যে এটা একটা ভুয়া ছবি বা ভুয়া আইডি থেকে স্ক্রিনশট নিয়ে বা কিছু করেছে। তো এরকম ভুয়া ফটোকার্ড ছড়িয়ে এটাকে নিয়ে একটা তুমুল কাণ্ডকীর্তি করা হলো, থানার ভিতর গিয়ে হামলা করা হলো এবং পরবর্তীতে যখন এটা প্রমাণিত হলো যে এটা একটা ভুয়া ফটোকার্ড ছিল, তারপরেও তারা এই ফটোকার্ড শেয়ার করে যাচ্ছে। তার মানে হচ্ছে তারা আসলে এমন হওয়া অস্বাভাবিক না, তাদের মধ্যেই কি এই ভুয়া ফটোকার্ড তৈরি করে একটা কৃত্রিম অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছে। এটা হতে পারে। আবার ধরেন পতিত যে ফেসিবাদী শক্তি আছে তারা হচ্ছে বিএনপি বা জামাত দুই পক্ষের হয়ে নানান জায়গায় এরকম ভুয়া ফটোকার্ড তৈরি করা বা একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করতে পারে আমার কাছে মনে হয়। তো এইটা খুব এই কনসার্নিং যে যদি এটা হয় যে তারা হিউমিলিয়েট করছে বা গালাগালি করছে, এটার প্রতি উত্তরে গিয়ে আমি অ্যারেস্ট করছি, সাংবাদিককে অ্যারেস্ট করে ফেলছি বা নানান জায়গায় থ্রেট করছি অথবা সাইবার আইন নিয়ে আসতেছি, এটা করে আমি ভায়োলেন্স করছি স্টেট থেকে, তাহলে এটা কিন্তু আওয়ামী যে কাঠামো রাজনীতি সেই কাঠামোর দিকে নিয়ে যাবে। যে আমি প্রতিপক্ষকে আঘাতও করছি, ভায়োলেন্সও করছি, তারপর বলছি এই ভায়োলেন্সের জন্য আসলে সেই দায়ী, কারণ সেই তো আমাকে উস্কানিটা দিয়েছে, তার কারণে আমি রিয়াকশনটা দেখিয়েছি। এটা রাজনীতির যে আওয়ামী কাঠামো সেদিকে নিয়ে যাবে বলে আমি মনে করি। এছাড়া আমি মনে করি যে এগুলো রাজনৈতিক র্যাটরিক হিসাবে যদি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বলে থাকেন, এটা ওভাবেই আমাদের দেখা উচিত। ধন্যবাদ রেজাউল করিম রনি। সেটা হচ্ছে যে আমরা সংসদে দেখি মাঝে মাঝে মানে এমপিরা অনেক সময় এমন কিছু বক্তব্য দিচ্ছেন যেটা আসলে ওই অবস্থা, তাদের অবস্থান থেকে এইসব বক্তব্য যায় না, মিথ্যা তথ্য দিচ্ছেন, অসত্য তথ্য দিচ্ছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে জামাত ইসলামের এক এমপি জামাত ইলেকশনের বলছিল আমরা সরকার থেকে কোনো রকম সুবিধা নেব না, এমপি হয় এখন ওয়াশিং মেশিনও চাই, অনেক কিছু। এই যে চেঞ্জের কারণটা কি? এটাই তো জামাতের রাজনীতি। চেঞ্জের কারণটা কি আমি একটু রেসপন্স করি। অনলাইনে আপনার
হাজার হাজার আপনার ফেক পেজ খোলা, লক্ষ লক্ষ ভুয়া বট আইডি খোলা এবং প্রোপাগান্ডা চালানোর যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রচেষ্টা, সেখানে বিএনপির অ্যাক্টিভিস্টদের প্রতিরোধ হইল সমুদ্রের বুকে এক বদনা পানির মতো বিএনপির যেগুলো করা হয়। এবং তো সেইখানে এক বদনা পানি এখন আপনারা এই যে হ্যাঁ তাহলে বিএনপিও করে জামাতও করে বইলে শুরু, এই কালচারটা শুরু করছে কে? এই কালচারটা যে শুরু করছে দায় তাকে নিতে হবে। আমি এখানে উদাহরণ তো হিসাবে দিলামই যে আপনি আমাকে গালাগালি করছেন, আপনি যখন 100 গুণ স্পিডে গালাগালি করবেন, আমি 10 গুণ স্পিডে যখন মানে প্রতি উত্তর দিচ্ছি, দেওয়া যখন পারছি না, বাকি সময়টা ভায়োলেন্সের দিকে চলে যাচ্ছে। এবং ভায়োলেন্সের জন্য যাচ্ছে কি সরকার? এখানে যে মিসরিপ্রেজেন্ট করা হলো আমার বক্তব্য, আমি তো একবারও বলি নাই যে সরকার ভায়োলেন্স, একটা বিরাট সংগঠন আছে, সংগঠনের নাম হলো বিএনপি, তার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, তারা কি চায় বসে বসে তাকায় তাকায় দেখবে? আপনি যখন জাইমা রহমানকে এই যে আনোয়ার টিভি নামে যে পেজটা চালায় যে ছেলেটা, গতকালকেও তো অকথ্য ভাষায় গালাগালি করে জাইমা রহমানকে, যেমন খেলার ছবিটা দিয়ে, হ্যাঁ অকথ্য ভাষায় ইয়ে করে তাকে তো পরে বের করা হয়েছে আপনার ইয়ে করে, এই যে যারা এখানে সাংবাদিকতা করে ফ্যাক্ট চেক করে তো বের করা হয়েছে। তো কই এই ছেলেটা কে? একটা পেজ চালায় যে আনোয়ার টিভির নামে তো অসংখ্য পেজ, মানে জামাত ইসলামী সমর্থিত, শিবির সমর্থন করে, হ্যাঁ। তো এবং তার পুরা আইডি টেডিতে সব প্রোপাগান্ডা ইলেকশন থেকে সেগুলো চালাচ্ছে। তো আনোয়ার টিভির নামে পেজ আবার একটা না, আনোয়ার টিভি একই নকশা একই ডাইস নকল করে শত শত পেজ আপনার, হ্যাঁ। তো আপনার এখন তাহলে এই যে পুরো কাঠামোটা এবং এই কালচারটা, ডিফেমের কালচারটা লিড দেয় হলো জামাতে ইসলাম। ফলে যে লিড দিচ্ছে আর যে প্রতিরোধ করছে এটা তো একই রকম, যে আপনি ইসরায়েল গুলি করছে আর আপনি ঢিল ছুটছেন, আপনি প্যালেস্টাইনের লোকজনকে বলছেন সন্ত্রাসী। এবং এখন এটাকে যখন রাজনৈতিক প্রতিরোধের কথা তখন বলছে সরকার ব্যবহার করে আওয়ামী কাঠামোর দিকে নিয়ে যাবে, এই যে কথায় কথায় আওয়ামী কাঠামোর দিকে নিয়ে যাবে এটা বলে তারপরে সকাল বিকাল বিপ্লব নামায় আনা, যেটা হ্যাঁ ডেফিনেটলি এটা গণঅভ্যুত্থান, কোনো বিপ্লব ছিল না 24-এ। এবং কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো বিপ্লব গণঅভ্যুত্থান কিছুই হবে না। কেন হবে না? ওই যে ট্রাস্টের একটা ব্যাপার আছে, ন্যাশনাল মেমোরিতে এই দলটাকে মানুষ ট্রাস্ট করে না। কারণ এই ট্রাস্ট করবে যে আপনি বলে সংসদে তারা বললো যে সততার এক পরাকাষ্ঠা দেখাবে তারা, তাই না? প্লট নিবে না, কিচ্ছু নিবে না, তারপরে তাদের এক সহযোগী এমপিকে দিয়ে, যে আবার গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ফেজ আমাদের, তাকে দিয়ে গাড়ি চাওয়ানো হইল। তারপরে পৌরসভা পরিষদে তাদের জন্য রুম বরাদ্দ, অলরেডি 6 লাখ টাকা করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তাদের এখানে রুম। যদিও এমপিদের অফিসে যদি আপনার পৌরসভার অফিসে এমপিরা যায় যদি বসে, সেইখানে পৌরসভা কতখানি স্বাধীনভাবে ফাংশন করবে সেটা তো বোঝাই যাচ্ছে। তো সেইটা চাওয়াটাই অযৌক্তিক ছিল, এগুলো চাওয়া। এবং এই যে আপনি এখন যেটা সংসদে হাসাহাসি হচ্ছে ওয়াশিং মেশিন, পর্দা টর্দা নিয়ে এগুলো। তারপরে আবার হইলো যে এখানে আকবর ভাই যেটা বললেন যে সংসদ সদস্য একটা বক্তব্য দিচ্ছেন যে হ্যাঁ মুক্তিযোদ্ধা, এবং মানে মুক্তিযুদ্ধের এইখানে দেখেন কাঠামোটা বুঝতে হবে। এখানে 71-এর সাথে আওয়ামী লীগের যেরকম সম্পর্ক নেই, নাকে তেল দিয়ে ঘুমা বইলা যেরকম শেখ মুজিব চলে গেছিল পাকিস্তানের কারাগারে, 24-এর সাথেও জামাতের এরকম সম্পর্ক নেই। এখানে স্বাভাবিকভাবে সাধারণভাবে সমস্ত মানুষ নেমে আসছে, বিএনপি জামাত এনসিপি, তখন তো এনসিপি হয় না, সাধারণ মানুষ হিসেবে নেই, মানে ইন্ডিভিজুয়াল না, জামাত হিসাবে, জামাতের নেতৃত্বে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হয় নাই। তখন তো জামাত সাংগঠনিকভাবে নিষিদ্ধ ছিল, সেটা নিষিদ্ধ থাকার কারণেও না, এটা বিএনপির নেতৃত্ব হয় না গণঅভ্যুত্থান, এটা হয়েছে সর্বদলীয় এবং নির্দলীয় ব্যানারে। ওই যে আকবরদুল্লাহ মাস আপরাইজিং, হ্যাঁ মাস আপরাইজিং, এটাই হয় মাস আপরাইজিং। এবং মাস আপরাইজিং এর মধ্যে কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে না, একটা পরিবর্তনের অ্যাবস্ট্রাক্ট আকাঙ্ক্ষা থাকে। সেই পরিবর্তন হওয়ার পরে এইবার 71-কে হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করছে, তারাই 18 মাসে 24-কে সেভাবে ব্যবহার করছে। 24-কে কেন্দ্র করে এখানে একটা ডিভিশন আমরা দেখতে পেলাম, বিএনপি 24-এর গাদ্দার, নির্বাচন চাইলে জুলাই গাদ্দার, সংস্কার আগে নির্বাচন চাওয়া মানে জুলাই বিরোধী, শহীদের রক্তের, এমন কোনো র্যাটরিক্স নাই। যেটা হাসিনার কাঠামো কোনটা, নির্বাচনবিহীন ক্ষমতা, সেটা তো তারা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, সমস্ত রকম প্রচেষ্টা তারা রাখছিল, সেটাও জনগণ ব্যর্থ করে দিয়েছে। তো ফলে এইখানে রাজনীতির ক্ষেত্রে দেখেন, আমি বলতেছি না যে আমাদের সমস্ত ব্যক্তি অসৎ দুর্নীতিবাজ, ব্যক্তি অসৎ না, এই মিথ্যা কথা বলা যাবে না। যেটা হচ্ছে তাদের মোরালিটিটা হলো যে এইটা একটা মোরালিটি উইদাউট প্রিন্সিপাল। যেমন ধরেন আমি ছলে বলে কৌশলে এই অফিসে চাকরিটা নিলাম অবৈধভাবে, এইবার আমি সকালবেলা অন টাইম ডিউটিতে আসি, কাজ করি খুব আন্তরিকতার সহিত, যাই আমি খুবই টাইমলি, হ্যাঁ একইভাবে আমি ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ওযু আমার ঠিক নেই, ইবাদত যেরকম হবে না, জামাতের মোরালিটির চর্চাটাও এরকম। এই কারণেই যে আপনার যেটা অসঙ্গতি, সে মুখে বইলা ফেলে আবেগে যে কিছুই লাগবে না আমার, সে চলবে কেমনে, কিছু লাগবে না। তার তো নিজের ডিউটির কারণে রাষ্ট্র তো গাড়ি বরাদ্দ করে, তার তো ওই সইগিরি ওই সাধুগুরি দেখানোর দরকার না, যেটা সে এফোর্ড করতে পারবে না। বলার দরকার কি এগুলো? হ্যাঁ আপনি দুর্নীতি কমাবেন, কমাবেন, কিন্তু আপনার যে কাঠামোগত যে সমস্যাটা, এই জন্য আপনার মেন্ডেল নামে একজন বিখ্যাত ফিলোসফার, সে বলছে ইট ইজ নট এনাফ টু স্পিক দ্য ট্রুথ,
ওয়ান মাস্ট বি ইন ট্রুথ। শুধু ভালো ভালো কথা বলবেন, হ্যাঁ, বড় বড় জজবা সারবেন, হ্যাঁ, সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, এসব কথা বলবেন, এটা না। প্র্যাকটিক্যালি ট্রুথফুল জীবনযাপন করাটা ইম্পর্টেন্ট, শুধু সত্য বয়ান ছাড়াটা জরুরি না। তো ফলে বয়ানে অনেক কিছু বলা যায়। এখন আপনি বয়ানে জানলেন, কিন্তু বিএনপি যখন এটা কইরা ফেললো প্র্যাকটিক্যালি, তখন তো আপনার বিপদ হয়ে গেল, তখন তো আপনার সংসদে এটা দাবি তুলতে হচ্ছে। তাহলে জনগণ আপনার সম্পর্কে ভুল বার্তা পাচ্ছে। তো ফলে আপনি যেটা করতে পারবেন না, যেটা এফোর্ড করতে পারবেন না, সেটা তো আপনার বলার দরকার নেই। এতে করে হয় কি, হ্যাঁ, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যে দলগুলো আছে, জামাত, বিএনপি, এদের 100% বিরোধিতার জায়গা হয়তো নাই, কারণ এখানে একটা দেশ পুনর্গঠন প্রকল্প আছে এবং 24-এর একটা জায়গা আছে এবং 15 বছরের নির্যাতনের স্মৃতি, আকবর যেটা বললেন যে পুরানা বন্ধু দীর্ঘ সময়ের তারা। ফলে সমস্ত বিষয়ে আপনি 100% বিরোধিতার জায়গা পাবেন না। ফলে এই বিরোধিতার জায়গাটা না থাকার কারণে আপনি বিএনপি খারাপ, আপনি ভালো, হ্যাঁ, এবং আপনি একটা পিউরিটিয়ান জায়গা শো করার মধ্য দিয়ে বিএনপিকে ডিফেম করে সেখানে একটা ভাঙন ধরানোর চেষ্টা করা, বা বিএনপির জনপ্রিয়তাকে আপনি, হ্যাঁ, কোনো না কোনোভাবে একটু ডাউন করে নিজের দিকে নিয়ে আসা এবং নিজেকে ওইভাবে ধরেন অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স বলেন, ইসলামী মূল্যবোধের পলিটিক্স বলেন, যেগুলো বিএনপির স্ট্রং পয়েন্ট, সে সবগুলোকে নিজের মধ্যে ধারণ করে বিএনপিকে একটা অন্যদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা, এই ধরনের ন্যারেটিভ বাংলাদেশে আর ওয়ার্ক করবে না। আপনাকে যেটা করতে হবে, এখানে রাজনীতি বিকাশের একটা সুবর্ণ সুযোগ সমস্ত দলই পাইছে, ইনক্লুডিং বিএনপি 5 তারিখের পরে। সেই সুযোগটা কাজে লাগে সাংগঠনিকভাবে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করার যে প্রক্রিয়া, সেটা ডেভেলপ করতে হবে। এখানে গণঅভ্যুত্থান হয়েছিল মনোনয়ন মতাদর্শপন্থী, আরএসএসপন্থী, বিজেপিপন্থী, আওয়ামীপন্থী, ট্রাইবাল ন্যাশনালিজমের বিরুদ্ধে। এখানে রাজনীতিটা হবে মূল্যবোধ ভিত্তিক, যেটা আমরা বলি। এবং তারেক রহমান ব্যক্তি, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান, এই ব্যক্তিদের পূজা করার কোনো দরকার নেই, বিএনপির আদর্শের পূজা করার দরকার নেই। যেটা করতে হবে নীতির পূজা। বিএনপি কোনো আদর্শবাদী সংগঠন, এটা আমাদের বুঝতে হবে। বিএনপি হলো একটা মূল্যবোধ ভিত্তিক সংগঠন। এই মূল্যবোধের পূজা করেন আপনি, অসুবিধা নেই। আপনি যদি বিএনপির নেতাও হন, আপনি যদি বিএনপিও করেন, আপনি কোন তারেক রহমানকে ফলো করবেন? যে তারেক রহমান জ্যামে আটকায় থাকে, যে তারেক রহমান নিজের মায়ের নামও প্রতিষ্ঠানের নামকরণ করতে নিষেধ করে। ফলে আপনি প্রতিমন্ত্রী হয়ে আপনি নামকরণ করতে পারেন না। এটার প্রতিবাদ বিএনপির নেতার কর্মীরাই বেশিরভাগ করছে, বেশি করছে, চরম প্রতিরোধের মুখে পড়ছে। ফলে সেই জায়গায় একটা বিরোধী দলকে রাজনীতি করাটা আসলে ডিফিকাল্ট। এখানে যেটা বলছিল জিয়াউর রহমান, যে রাজনীতি আমি ডিফিকাল্ট করে তুলবো, তারেক রহমান যে এই রাজনীতিটা শুরু করতে যাচ্ছে, এটা যদি সফল হয়, এটা আরও ডিফিকাল্ট হয়ে যাবে। বিএনপির লোকজনের জন্য ডিফিকাল্ট হবে, বিরোধী দল লোকজনের জন্য তখন আরেকটা চ্যালেঞ্জ হবে। ফলে আপনি বিএনপি বিরোধিতা করবেন, কোনটা বিরোধিতা করবেন? যেমন এই যে একটা বাজেট দিল, আপনি এর চেয়ে বেটার বাজেট প্রস্তাবনা দেন, আপনি এর চেয়ে, কিন্তু মুফতি আমির হামজা বললো কি 200 থেকে 600 কোটি টাকার মধ্যে বাজেট হলে হয়। এইগুলি কোনো প্রতিক্রিয়া, এগুলি বললে মানুষ সিরিয়াসলি নিবে আপনাকে। তো ফলে এখন তাহলে আপনি কোন জায়গায় কাউন্টারটা করতে হবে? বিএনপিকে কাউন্টারটা করতে হবে, আপনি এর চেয়ে বেটার পরিকল্পনা নিয়ে আসতে হবে, এর চেয়ে বেটার ভ্যালুজ, মূল্যবোধ নীতি নিয়ে আসতে হবে। এবং সেই মূল্যবোধ এবং নীতিটা কি? আপনার আচরণ, কথা, প্র্যাকটিক্যাল অ্যাকশনের মধ্যে একটা কোহারেন্স, একটা সমন্বয় থাকতে হবে। এখন সমন্বয় সকালে এক কথা, বিকালে আরেক কথা, সকালে শরিয়া, বিকালে গণতন্ত্র, মানুষ তো কনফিউজড হয়ে যায়। আচ্ছা, আপনার রাজনীতি তো আগায় না ভাই। একবার প্রধানমন্ত্রী প্রথম সফরে গেলেন বিদেশে, মালয়েশিয়া এবং চীন সফর করে উনি, এই যে ভারতকে এড়িয়ে চীনের দিকে প্রধানমন্ত্রীর এই সফর, এটা ভূ রাজনীতিতে কী ধরনের এটা আসলে মানে সরকারের জন্য এই ব্যাপারটা খুব ট্রিকি। এবং আমার ধারণা যে স্টেপটা সরকার নিয়েছে, প্রধানমন্ত্রী নিয়েছে, ইটস এ রাইট অ্যাপ্রোচ। এই জন্য যে এই সরকারের পক্ষে, তারেক রহমানের পক্ষে প্রথমে ভারত সফর দিয়ে তার প্রথম বিদেশ যাত্রা এটা শুরু করাটা, এটা হতো না, এটা তিনি পারতেন না। কারণ দেশের ভেতরে যে একটা প্রবল অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, এটা আবার মাথাচাড়া দিয়ে উঠতো অনেক বেশি। সেটা বিএনপিকে পলিটিক্যালি অনেক বেশি ব্যাকসিটে ঠেলে দিত। এইটা বাস্তবতা, এটা মানতে হবে। আমার ধারণা বিএনপি হয়তো এটা রিয়ালাইজ করে, খুব ভালোভাবেই করে, না করার কথা না। কারণ বিএনপি তো আর এই প্রথমবার বাংলাদেশের ক্ষমতায় আসেনি, রাজনীতিকের আগেও ছিল। এখন চায়নাতে যদি এটা প্রথম ভিজিটটা হতো, যে উনি প্রথমবারই চায়না গেলেন, তাহলে এটা আবার ভারত এটা তো ভালোভাবে নিতই না। কারণ বিএনপি এবং ভারত সরকার উভয়ই চায় যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হোক। ভারতের দিক থেকে কি সেটা জানি না, বাট বিএনপি অন্তত চায় যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ ইন্ডিয়ার সঙ্গে থাকুক, যেটা বিএনপির আগের সরকারগুলোর সময় ছিল। সবচেয়ে বেশি ছিল হচ্ছে 1991 থেকে 96 সালের মধ্যে, সেই সময়টায়। তো যার কারণে চীন সফরটা দিয়ে শুরু করতে পারলো না বা করলো না, আমার ধারণা কশাস ছিল। একই সাথে যে আপনি যদি প্রথমে বেইজিং যান, তাহলে ওয়াশিংটন আবার সেটাকে কীভাবে ইন্টারপ্রেট করে, ওইটাও কিন্তু আবার একটা বোঝার ব্যাপার আছে। তো যে কারণে একটা বাফার জায়গা হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া হয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে ওনার মূল সফরটা কিন্তু মালয়েশিয়া না, মালয়েশিয়াটা যেটা বাফার জায়গা আর কি, যাতে করে আমি প্রথমে চীন গেলাম না,
হ্যাঁ, এই ভাইবটা দেওয়ার জন্যই আগে মালয়েশিয়া এসছে। হ্যাঁ, মালয়েশিয়া আমাদের জন্য বাইলেটারাল রিলেশনশিপে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রচুর বাংলাদেশি মালয়েশিয়াতে থাকেন, হ্যাঁ, এবং আমি যতদূর জানি যে প্রাইম মিনিস্টারের নিজেরও মালয়েশিয়ার প্রতি বেশ আগ্রহ আছে। শুধু উনি না, বাংলাদেশের অতীতেরও অনেক পলিটিশিয়ানের কথায় কথায় তারা মালয়েশিয়াকে উদাহরণ হিসাবে, মানে উন্নয়নের মডেল হিসাবে সামনে নিয়ে আসতেন, এবং তারা বলতেন যে আমরা দেশকে মালয়েশিয়া করব। এইগুলো তো আমরা শুনেছি। তো সো ওইটা খারাপ কিছু না। সো এই জন্য আমি দেখেছি এর আগেও যখন বিএনপি ক্ষমতায় ছিল, তারা কিন্তু মালয়েশিয়ার সঙ্গে বিএনপি একটা আলাদা একটা বাড়তি সম্পর্ক আছে, আপনি সেটা জানবেন। তো সেদিক থেকে মন্দ কিছু না, বাট মূল সফরটা হচ্ছে চায়না। এবং বাংলাদেশের এই পর্যন্ত যত সরকার প্রধান এসেছেন, আপনি দেখবেন একমাত্র বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ছাড়া জিয়াউর রহমান থেকে শুরু করে এই পর্যন্ত সবাই কিন্তু চায়না ভিজিট করেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান চায়না ভিজিট করেছেন, তাই তখন তো বাংলাদেশকে চীন স্বীকৃতি দিল। জেনারেল এরশাদ 8 বছরে 5 বার ভিজিট করেছেন চীনে। খালেদা জিয়া যখন 91-এ তিনি এসেছিলেন, তখন তিনি প্রথম সফর চীন ছিল না, কারণ যেহেতু এরশাদের সঙ্গে চীনের সম্পর্কটা ভালো ছিল, খালেদা জিয়া একটু কশাস ছিলেন, একটু কশাস, কিন্তু উনি চীন গিয়েছিলেন। শেখ হাসিনাও গিয়েছিলেন, প্রফেসর ইউনুসও গিয়েছেন, এখন তারেক রহমানও যাচ্ছেন। সো চীনকে আমাদের ইগনোর করাটা খুব ডিফিকাল্ট। যদিও চীন হচ্ছে অনেকটা পানির মতো, আপনি যে পাত্রে রাখবেন সে পাত্রে রাখার ধারণ করবে। চীনের কাছে মানবাধিকার, চীনের কাছে গণতন্ত্র, চীনের কাছে অন্যের ইন্টারেস্ট, এইগুলো অত বেশি ম্যাটার করে না আর কি। এখন আপনি হয়তো ওটা নিয়ে অনেক সমালোচনা করতে পারেন, অনেকে বলে যে না ঠিক আছে চায়না এগুলোতে নাক গলায় না, ফাইন, কোনো সমস্যা নেই। বাট চায়না মিনস বিজনেস। আপনি তাদেরকে কাজ দিবেন, তাদের সঙ্গে আপনি বিজনেস করবেন, দে আর ওকে উইথ দিস। এবং বাংলাদেশে এখন আমরা যে আমদানি করি, আমাদের যে আমদানির যে সোর্সটা সবচেয়ে বেশি কিন্তু আমাদের আমদানি হয় চীন থেকে, না, চীন এবং ইন্ডিয়া থেকে, দুইটা থেকেই হয়তো, বাট চায়না থেকে বেশি হয়। এবং আমাদের যদি আমরা সত্যি একটা মানে উন্নত দেশের দিকে আগাতে চাই এবং ডেভেলপমেন্ট যে স্ট্রাকচারগুলো, ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা তৈরি করতে চাই, সেখানে চীনের হেল্প ছাড়া এটা বাংলাদেশের জন্য এটা অসম্ভব, এটা রীতিমতো অসম্ভব। এবং সেটা দুই দিক থেকে, একটা হচ্ছে প্রযুক্তিগত দিক থেকেও সেটা সম্ভব না, আর একটা হচ্ছে আর্থিক দিক থেকেও সম্ভব না। কারণ চায়না অনেক সময় আর্থিক দিক থেকে তারা এত সহজ শর্তে নানা ধরনের লোন নিয়ে আসে এবং সেটা দেয়, যেটা অন্যদের কাছ থেকে আপনার পাওয়া যাবে না। এবং একই সঙ্গে চীন যে কাজটা আপনাকে অনেক দ্রুত এবং কম পয়সায় অনেক ভালোভাবে করে দিতে পারবে, ওই ক্যাপাসিটি এই এখনকার ওয়ার্ল্ডে এখন আর অন্য কারো নাই। সো চীনকে বাংলাদেশ কখনোই এড়িয়ে যেতে পারবে না, অবজ্ঞা করতে পারবে না। এখন প্রশ্ন যেটা ওঠে যে অনেকে বলেন যে আপনি কি একই সঙ্গে চীন, ওয়াশিংটন এবং বেইজিংকে নিয়ে আপনি ব্যালেন্স করতে পারবেন? অফকোর্স পারবেন। ওয়াশিংটন এবং বেইজিংকে ব্যালেন্স করছে এরকম উদাহরণ আমাদের সামনে অনেক আছে। শুধু একটু কাছেরটাই দেই, পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক আজকে 60 বছরের উপরে, কিন্তু সে পাকিস্তান তো এখন ইরান এবং আমেরিকার ওয়ারের তারা মেডিয়েট করছে, তাই না? করছে। অন্যরা আছে, ভিয়েতনাম ইজ অ্যান আদার প্রাইম এক্সাম্পল। হ্যাঁ, চায়নার সঙ্গে ভিয়েতনামের খুবই ভালো সম্পর্ক, একই সঙ্গে ভিয়েতনাম কিন্তু এখন আমেরিকারও এলাই। সো আছে, ব্যালেন্স করছে। সো আমার ধারণা যে বাংলাদেশ যদি কশাসলি ডিল করে, এটা বাংলাদেশের পক্ষে সম্ভব। এবং প্রধানমন্ত্রীর এই চীন সফরটা মানে টেকনিক্যালি প্রথম না হলেও আমি ধরে নিচ্ছি এটাই প্রথম সফর আর কি। ইন্ডিয়ার পার্সপেক্টিভে এই সফরটা তারা কিভাবে নেবে? না, ভারত এটাকে ভালোভাবে না নিলেও এটা নিয়ে ভারতের কিছু করার নেই। পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন, হুমায়ুন কবির, যে আমরা কোন দেশ দিয়ে সফর করবো, কোথায় যাব, এটা তো অন্যরা নির্ধারণ করে দেবে না, দিস ইজ আওয়ার ডিসিশন। এখন ভারতের সঙ্গে বিএনপির কিছু বোঝাপড়া এখনও বাকি আছে, মানে এই সরকারের আমি বলছি। হ্যাঁ, কারণ ইন্ডিয়া একটা গুডউইল জেস্চার তারা এখনো পর্যন্ত দেখাতে পারে নাই, যে যাতে করে এই বাংলাদেশের বর্তমান সরকার মনে করতে পারবে যে না, ইন্ডিয়া জেনুইনলি একটা ওয়ার্কিং রিলেশনশিপ চায়, একটা উইন উইন রিলেশনশিপ চায়। ইন্ডিয়ার মতো একটা দেশকে বাদ দিয়ে, বাইপাস করে, প্রতিনিয়ত তাদের দূতাবাস ঘেরাও করে এইরকম সম্পর্ক আমার ধারণা যারা সেন্সিবল ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ নিয়ে ভাবে, তারা এটা কখনোই করবে না, কখনোই বলবে না। বাট অ্যাট দ্য সেম টাইম ডিপ্লোমেসি ইজ অলওয়েজ একটা রিসিপ্রোকাল ব্যাপার। আপনাকে কিছু গুডউইল জেস্চার দিতে হবে, যে হ্যাঁ, আমি যে চাই, তুমি যে আমার সঙ্গে ভালো সম্পর্ক চাও, সেটা ইন্ডিকেশনটা কি, আমি কি করে বুঝবো? যেমন এই সরকার আসার পরপরই যদি সীমান্তে এই ঘটনাগুলো না ঘটতো,
তাহলে আমরা ধরে নিতাম যে ইন্ডিয়া একটা গুডউইল জেস্চার তারা দিয়েছে। পুরো একটা অ্যান্টি বাংলাদেশ রেটরিক দিয়ে ওয়েস্ট বেঙ্গলে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন, এরপরে সীমান্তে কী হচ্ছে এটা আর আমি ব্যাখ্যা করব না। এরপর যেটা আপনার দ্য হিন্দুর যে খুব একটা নিউজ তারা অ্যানালিসিস তারা করেছে, যে বিএনপি এক্সপেক্ট করেছিল যে প্রফেসর ইউনূসের সময় সম্পর্কটা যে লেভেলে ছিল, যে জায়গাগুলোতে ছিল, সেখান থেকে কিছু জায়গায় হয়তো ভারত একটু অন্যভাবে এগুলোকে ডিল করবে, একটা পজিটিভ ভাইব দিবে সম্পর্কের ক্ষেত্রে। যেমন ভিসাটাকে ইজি করা, ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না বলে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে ব্যাপারটা তা না, কিন্তু ভিসা ইজ অলওয়েজ এটা ডিপ্লোম্যাটিক হয়েছে, এটা একটা গুড জেস্চারের ব্যাপার, যে আপনি আমাকে কিভাবে ট্রিট করেন। তো সেটা তারা করলো না। এবং একই সঙ্গে ভারতের হাই কমিশনার তিনি বাংলাদেশে এসে যে বক্তব্যটা দিয়েছেন, এটাও বাংলাদেশের মানুষ ভালোভাবে অনেকে নেয়নি। কারণ এটা নেয়নি, দেখুন এখানে যদি আমি বলবো যে যদি ভারত একজন পলিটিশিয়ানকে এখানে না পাঠিয়ে একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে এখানে পাঠাতেন, উনি কিন্তু এই বক্তব্য দিতেন না, উনি ভিন্নভাবে কথা বলতেন। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের টাইমের মধ্যে সবচেয়ে ক্রুশাল টাইমে যে ভদ্রলোক হাই কমিশনার হিসেবে সার্ভ করে গেছেন, প্রণয় ভার্মা, হ্যাঁ, ওনার ডিপ্লোমেসি এবং ওনার কথাবার্তা কিন্তু এই ধরনের ছিল না, কারণ ইজ ক্যারিয়ার ডিপ্লোম্যাট। তো এখন ভারত একজন রাজনীতিবিদকে পাঠিয়েছে এখানে তাদের ডিপ্লোমেসি করার জন্য। এটাকে আপনি দুইভাবে ইন্টারপ্রেট করতে পারেন। এক হচ্ছে যে ভারত হয়তো মনে করতে পারে যে আমার সম্পর্কটা এমন একটা জায়গায় গেছে, এটাকে আমার রিবিল্ড করতে হলে, রিকনস্ট্রাক্ট করতে হলে আমার ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা ট্র্যাডিশনাল ডিপ্লোম্যাট দিয়ে আমার হবে না। সো আই নিড টু হ্যাভ সামওয়ান হু হ্যাজ ডিরেক্ট অ্যাক্সেস টু ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন বা হাই আপস, সেই জন্য ওইটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে ওনার মতো একজন পলিটিশিয়ানকে দিয়ে ভারতের সেখানে কোনো আবার পলিটিক্যাল অ্যাম্বিশন আছে কি না অন্য কোনোভাবে, অন্য কোনো দিকে, সেটাও কিন্তু ভেবে দেখার বিষয় আছে। বাট আমি বলবো যে সরকার এখনও পর্যন্ত যে গুড জেস্চারগুলো দিচ্ছে ভারতের সঙ্গে, এবং তথ্য উপদেষ্টাকে নিয়ে দিল্লিতে যেটা হলো, যদিও এটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, বাট তারপর আমি বলবো যে এটা হওয়াটা উচিত হয় নাই, কিন্তু ইন্ডিয়ার দিক থেকে এখনও তারা খুব গুড জেস্চার তারা দেখাতে পারেনি, যেটা করে বাংলাদেশ মনে করতে পারে যে ইন্ডিয়া রিয়েলি ওয়ান্টস মানে গুড ওয়ার্কিং রিলেশনশিপ এবং একটা উইন উইন সিচুয়েশন চায়। হয়তো তারা চায়, এটা সময় লাগবে, কিন্তু সেই সময় এখনও আসে নাই বা সেটা এখনও হয়নি। তো যার কারণে প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন, সেখানে ভারত ব্যাপারটাকে কি করে দেখবে, এটা একান্তই ভারতের ব্যাপার, তাতে করে বাংলাদেশের কিছুই আসবে যাবে বলে আমার মনে হয় না। শিবির আহমেদ, সেটা হচ্ছে যে 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এই 23 তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে নানা রকমের গুজবের ডালপালা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, এবং একটা মানে এক ধরনের হাইপ তৈরি হয়েছে যে আওয়ামী লীগ ওই দিন একটা বড় ধরনের মুভ করতে পারে। পুলিশও দেখলাম যে খুবই অ্যালার্ট। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের কি ফেরা এতই সহজ? আমি এই পয়েন্টটা যাওয়ার আগে জাস্ট সামান্য একটা পয়েন্ট বলে নিই, যে জামাত বা এনসিপির এমপিদের গাড়ি চাওয়া বা ওয়াশিং মেশিন চাওয়া, এই ধরনের ফ্রিঞ্জ এলিমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যদিও এখানে আমার কাছে মনে হয় যেটা, যে এই জিনিসগুলোকে ভুলভাবে এক্সপ্লেন করার বা তুলে ধরার একটা ইনফিরিয়রিটি বিএনপির পক্ষ থেকে হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো, চাঁদাবাজি বা ঋণ খেলাপি হওয়া, লুটপাট বা নানান জায়গায় অন্তর্কন্দল, চাঁদাবাজি, দখলদারিত্বের জন্য খুনাখুনি বা দর্শন, এই ধরনের অভিযোগগুলোর কারণে বিএনপির মধ্যে এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়েছে, যে দীর্ঘদিন তো তারেক রহমান অনেককে বহিষ্কার করেও কন্ট্রোল করতে পারছে না। এখন সেই জিনিসকে আমি কিভাবে, এই যে আমার দলীয় নেতাকর্মীদের মধ্যে এ ধরনের অপকর্মে লিপ্ত হওয়া, এটাকে আমি কিভাবে জাস্টিফাই করব? এটাকে জাস্টিফাই করার জন্য এরকম কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট নিয়ে আসা, যে এনসিপির একজন এমপি তিনি গাড়ি চেয়েছেন, বিএনপি জামাত বা এনসিপির জোট আগে বলেছে তারা ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেবে না, কিন্তু এনসিপির এমপি বলেছে এমপিদের ব্যবহারের জন্য একটা সরকারি গাড়ি, যেটা একজন ইওনোর আছে, ডিসির আছে, সেইটাকে ওই ট্যাক্স ফ্রি গাড়ি নিব না বা প্লট নিব না, ওটার সাথে মেলানো, এটা মানে অসৎ উদ্দেশ্য বলে আমি মনে করি। আর যে সংসদে ওয়াশিং মেশিন চাওয়ার এমপিদের হোস্টেলে, আমি তো মনে করি এটা কেন ছিল না, এটা বরং প্রশ্ন করা উচিত, যে এমপিরা থাকবে সেই বাসায়, তারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে, রংপুর থেকে বা সাতক্ষীরা থেকে বা চিটাগং থেকে, তারা এখানে এমপি হোস্টেলে থেকে সংসদে অধিবেশনে জয়েন করবে, তাদের বাসায় ওয়াশিং মেশিন কেন নাই সেটা প্রশ্ন হওয়া উচিত। এটা তো সরকার বাসা দিয়েছে, এটা তো তার ব্যক্তিগত বাসার জন্য সে চাচ্ছে না, বা তার ব্যক্তির জন্য না, সবার জন্য চাচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা হচ্ছে যে এই যে নির্বাচনের পর জনগণের রায় উপেক্ষা করা হয়েছে, গণভোটের রায় উপেক্ষা করা হয়েছে, এই ধরনের জিনিসগুলোকে কাভার আপ করার জন্য কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট এরকম সামনে নিয়ে আসা হয়। যাই হোক, তো যে প্রশ্নটা আপনি করছিলেন যে
আওয়ামী লীগের ফেরা বা না ফেরা, আসলে আওয়ামী লীগের প্রশ্নে আমরা যদি আলাপ করতে যাই, আমার কাছে মনে হয় যে আলাপের প্রশ্ন এটা না যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা দরকার কি দরকার না, কবে ফিরবে না ফিরবে, এটা আসলে জনগণ রায় দিয়ে দিয়েছে 5ই আগস্টেই। দুনিয়ার যত জায়গায় এ ধরনের গণ অভ্যুত্থানের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে দেশের জনগণকে খুন করে কেউ পালিয়ে গিয়েছে, আপনি মিশরে বলেন, সিরিয়ায় বলেন, তিউনিশিয়ায় বলেন, সাম্প্রতিক সময়ে যেসব জায়গায় এই ধরনের বিপ্লব হয়েছে বা গণঅভ্যুত্থান হয়েছে, দীর্ঘদিনের স্বৈর শাসক যারা জনগণের সম্পদ লুটপাট করেছে এবং জনগণের টাকায় কিনা অস্ত্র দিয়ে জনগণকে খুন করেছে, হাজার হাজার মানুষ খুন করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এ ধরনের গণহত্যাকারীরা দেশে আর রাজনীতিতে ফিরতে পারে না। আওয়ামী লীগের ব্যাপারে জনগণের রায় আসলে সেদিনই হয়ে গেছে। এরপরের একটা অপশান ছিল যে যদি যারা মনে করে যে আওয়ামী লীগের অনেক ভোটার আছে, তাহলে কিন্তু এই নির্বাচন এত পার্টিসিপেটরি হতো না, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে হতো না। তার মানে জনগণ ইভেন যারা অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারাও এই বাস্তবতা মেনে নিয়েছে যে আওয়ামী লীগ গন কেস, তো আমাদেরকে নতুন করে ভাবতে হবে। তো আমি মনে করি আওয়ামী লীগের ফেরা না ফেরা এটা প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে এই যে একটা জনগোষ্ঠী যারা নাশকতা করতে পারে বা ব্রেইন ওয়াশড হয়ে আছে, তারা যাদেরকে এই গণহত্যাকারীরা হাসিনা ফেলে চলে গেছে, তাদের কথা দ্বিতীয়বার চিন্তাও করে না যে তাদের কি হবে, তাদেরকে আবার বিদেশে বসে বসে উস্কানি দিচ্ছে এবং এখান থেকে কিছু মানুষ, অল্প কিছু মানুষরা সেই উস্কানিতে পা দিচ্ছে। দেখেন মায়াও হয় অনেক সময় যে মুখোশ পরে পরে এখানে সেখানে জয় বাংলা করছে, কোনো কোনো জায়গায় হচ্ছে কাউকে ধরে নিয়ে গিয়ে জোর করে জয় শ্রীরাম বলানোর মতো করে জয় বাংলা বলাচ্ছে। এখন এই মানুষগুলোকে আপনি কিভাবে এই নাশকতার জায়গায় সন্ত্রাসী বাকশালী যে চেতনা তাদের মধ্যে, সেখান থেকে মেইন স্ট্রিমে কিভাবে নিয়ে আসবেন? এরা তো আপনার নাগরিক, এদেরকে তো আপনি একদম ফেলে দিতে পারবেন না বা একদম কোনো ধরনের ধরেন রিপ্রেশনে গিয়েও এটা সলিউশন হবে না। এটা সলিউশনের একটা পথ আমাদের বের করতে হবে যে এদেরকে আমরা কিভাবে মেইন স্ট্রিমে নিয়ে আসবো, কিভাবে তাদের যে ব্রেন ওয়াশড হয়ে আছে, বাইরে থেকে কেউ উস্কানি দিচ্ছে আর তারা এখানে নাশকতা করবে, সেখান থেকে কিভাবে তাদেরকে ফেরানো যায়, এটা নিয়ে আমরা আলাপ করতে পারি। কিন্তু আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এটা নিয়ে মনে হয় না আলাপের দরকার আছে। আমার মনে হয় না গণহত্যা করে এরকম লুটপাট করে পালিয়ে যেতে বাধ্য হওয়া দল আর ফিরে আসতে পারে নাই। এখন 23শে জুন যেহেতু তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, তারা বিদেশে থেকে নানান উস্কানি দিচ্ছে এবং দেশে কিছু মানুষকে হয়তো পয়সাও দিচ্ছে, যার কারণ দীর্ঘদিনেরা পালিয়ে টালিয়ে আছে, তো এখন তাদের তো ইনকামের পথও অনেকের বন্ধ, সে কারণে হয়তো অল্প একটু পয়সা পেয়েই তাদের ওই যে মার্জিনাল ইউটিলিটিটা অনেক হাই, যে আগে হয়তো 1 লাখ টাকায় যে ভালো লাগতো এখন 10,000 টাকায় সেই ভালো লাগতেছে, অনেকদিন না খেয়ে আছে হয়তো এর কারণে। তো এইটাকে এখন সরকার কিভাবে ডিল করবে? আমার কাছে মনে হচ্ছে নাশকতাকে ডিল করতে হবে সরকারকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওনারা এটা ডিল করবেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের চিন্তা করবার দরকার আছে যে এই মানুষগুলো যে ব্রেন ওয়াশড হয়ে আছে, নাশকতা করছে, গুপ্ত হামলা করছে নানান জায়গায়, এটা থেকে এদেরকে কিভাবে ফেরানো যায়, ডিআওমিফিকেশন প্রসেস নিয়ে আমাদের আলাপ করতে হবে এদের মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য। রেজাল্ট কমিটনি সেটা হচ্ছে যে কয়দিন আগে আমরা দেখলাম তথ্য উপদেষ্টা বলছেন যে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে। তো এটা কি আচ্ছা, এটা আগে আমি একটু রেসপন্স করি। দেখেন এখানে যখন জামাতের কেউ কোনো অপরাধ করে সংসদে, আপনি আমাকে কিন্তু প্রশ্ন করেছেন বলে আমি উত্তর দিয়েছি, কোনো ফ্রিঞ্জ এলিমেন্ট নিয়ে তো আপনি নিশ্চয়ই প্রশ্ন করেননি, এটা সিরিয়াস কনসার্ন, সংসদে এগুলো আলাপ হয়েছে এই জন্যই আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। কিন্তু একটা কথা আছে যে ফ্যাক্টস কিলস ন্যারেটিভ, যে এইগুলো বাংলাদেশের মানুষ দেখছে, প্রত্যক্ষভাবে দেখছে, তারা কিভাবে একটা সকালে বলতেছে একটা বিকালে বলতেছে এবং নিজেদের অবস্থান থেকে বারবার কীভাবে সরে যাচ্ছে। আর ইলেকশনের আগের থেকে তো আমরা শুনতেছি বিএনপি মানে চাঁদাবাজ, বিএনপি মানে খারাপ, হ্যাঁ, এবং এই জন্যই তো আপনার বাংলাদেশের মানুষ এই এরকম চাঁদাবাজ একটা দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনছে। এবং বিএনপি এত বড় চাঁদাবাজির প্রধান ক্ষেত্র কি? ফুটপাতে উঠাই দিচ্ছে এখন, এটা যে বারবার। এবং আজকে আমার দেশের খবর কি, বিভিন্ন জায়গায় জামাত, আওয়ামী লীগ, বিএনপি সম্মিলিতভাবে সিন্ডিকেট করে লুটপাট, চাঁদাবাজি এগুলি করতেছে, দখলদারি করতেছে। তাহলে আমরা যে বারবার বললাম এটা একটা কাঠামোগত সমস্যা এবং এটার একটা সমাধান হলো কি আইনের শাসন ফেরায় না, কিন্তু না, তাদের ন্যারেটিভ হলো বিএনপি মানে চাঁদাবাজ আর তারা সাধু। তো ফলে এই যে মানে এই যে পলিটিক্স অফ ডিফেমেশন এবং এই যে এই ন্যারেটিভ রাজনীতিটা তখন করে কি আমার অপরাধী হইলে এটা ফ্রিঞ্জ এলিমেন্ট, এটা অত গুরুত্বপূর্ণ না। কিন্তু ভুরুঙ্গাবাড়ির কোনো একটা শহরের বিএনপির কোনো একটা কর্মী যদি কিছু, বিএনপি এটাকে বহিষ্কার করবে, অ্যারেস্টও করাবে, তারপরে আবার প্রতিবাদে জবাব দিয়ে তারেক রহমান। এই হলো পলিটিক্স। যাই হোক, আপনি যে প্রশ্ন করছিলেন সেটার উত্তর, এই প্রশ্নটা আবার করেন। সেটা হচ্ছে আমি বলছি যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ, স্থানীয় সরকার, আমি মন্ত্রীর বক্তব্য শুনেছি এবং এই মন্ত্রীর বক্তব্যটা আসলে কনফিউজিং। উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা জাহেদ ভাইয়ের কথা বলছেন। কারণ হলো এখানে স্থানীয় নির্বাচন তো আর আওয়ামী লীগের কাঠামোতে হচ্ছে না, স্থানীয় নির্বাচনে তো কোনো মার্কাই থাকছে, নির্দলীয় মানে আপনার, হ্যাঁ, মার্কা যেহেতু থাকছে না। আরেকটা হলো বাংলাদেশে আমি বলছিলাম যে
এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করার কথা। আওয়ামী লীগের আমল থেকে আমি বলতেছি এই কথা, কিন্তু এই কথা তো ডক্টর ইউনূস এটা পারতো, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি ছিলেন, ম্যান্ডেলার ইয়া করতে পারতো। এবং ডিআওয়ামীকরণ নিয়ে আমার বহু লেখা আছে, আমি দেশি বিদেশি পত্রিকায় লিখছি, বহুবার লিখছি। এবং এটা ডিনাচিফিকেশনের মতো এই জিনিস আমাদের লাগবে। এবং আওয়ামী লীগকে ডিল করা, আমি এবং আগার একটা জিনিস আমি বলতেছিলাম যে আওয়ামী লীগ একটা নফসানিয়াত, এই যে চেতনা ব্যবসা, কোথায় কোথায় আপনার ন্যারেটিভ তৈরি করে, এগুলো আওয়ামী খাসিলত, এটা আপনি যে দলে থেকেই করেন, আপনি একটা আওয়ামী লীগের এই খাসিলত নফসানিয়াত, আওয়ামী লীগ হলে একটা নফসানিয়াত, এই নফসানিয়াত থেকে বাইর হইতে হবে। আরেকটা, আপনি রিকনসিলিয়েশন করেন নাই ভালো কথা, কিন্তু এই নির্বাচনে তো আওয়ামী লীগ ছিল না, কিন্তু আওয়ামী লীগ লোক ভোট দেয় নাই, আওয়ামী লীগের লোক প্রচুর লোক ভোট দিয়েছে। ভোট দেওয়ার মধ্য দিয়ে যেহেতু নৌকা মার্কা ছাড়া বাকি মার্কাগুলো ছিল, এবং এই ইলেকশন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুন্দর হয়েছে, এটা তো কোনো পর্যবেক্ষক অস্বীকার করেনি, দেশি বিদেশি, ইভেন জামাতের দিক থেকে, হ্যাঁ শত্রুতা আছে, বিরোধিতা আছে, কিন্তু জামাতের দিক থেকে এই ইলেকশনকে অস্বীকার করা হয়েছে, ফলাফল প্রত্যাখ্যান করা হয়েছে। হ্যাঁ, তারা বিরোধিতা করছে, আমরা কাউন্টার দিচ্ছি, যুক্তিতর্ক করছি, কিন্তু আমরা কি কোঅপারেশন করছি না একজন আরেকজনকে? করছি তো। করার মধ্যে দিয়ে ফলে এখানে একটা আওয়ামীবিহীন পলিটিক্যাল নতুন মানে পোস্ট আওয়ামী যুগে বাংলাদেশ প্রবেশ করে গেছে। সেখানে এই নির্বাচনটাই একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া হিসাবে ফাংশন করেছে। যে লোকগুলো ভোট দিল দাঁড়িপাল্লা বা ধানের শীষে বা অন্যান্য মার্কায়, মরার মধ্য দিয়ে এরা সমাজে পোস্ট আওয়ামী জমানায় নিজের এন্ট্রি ঘটায় ফেলছে। ফলে এখানে যারা মানে পালাতকদের কথাবার্তা শুই না এখানে উস্কাচ্ছেন, আপনাদের মনে রাখতে হবে হাসিনা আপনাদেরও শত্রু। আপনি শান্তিতে থাকবেন, ভালোভাবে থাকবেন, নতুন বাংলাদেশে নতুন ডেমোক্রেটিক কাঠামো থাকবেন, এটা হাসিনা চায় না। এই কারণে আপনাকে বিপদে ফেলার জন্য, যেহেতু সে শান্তিতে নাই, হ্যাঁ লুটপাট করতে পারতেছে না, আপনিও যাতে শান্তিতে না থাকতে পারেন তার জন্য আপনাকে উস্কাচ্ছে, আপনার নিজের জীবনকে রিস্কে। সে তো আপনাকে প্রোটেক্ট করে নাই, করলে সে তো ঘোষণা দিত যে ঠিক আছে আমরা ক্ষমতাতে পদত্যাগ করবো, এ করবো, তাহলে তো আপনার একটা সিগন্যাল পাইতেন, কোনো না কোনো একটা মেসেজ দিতে পারতো। তা না, সে তার পরিবারের লোকজনকে নিয়ে সে ভাগছে, এবং তার প্রধান লুটেরাগুলো যার যার মতো করে পালাইছে। হ্যাঁ, তার কিন্তু সেক্রেটারি, সে কিন্তু তার যে বক্তব্য আমরা শুনলাম পরে, তারও কিন্তু সাথে করে নেয়, সে কিন্তু নিজ দায়িত্বে নিজের যোগাযোগের মধ্যে দিয়ে হ্যাঁ কীভাবে বর্ডার টর্ডার হয়ে পালাইছে। তো যাই হোক, ফলে এখানে আমাদের উপদেষ্টা সাহেব যেটা বললেন সেই কথাটার মধ্যে একটা ভুল বুঝাবুঝির বা একটা আপনার কি বলবো যে কনফিউশনের বিরাট সুযোগ রয়ে গেছে, যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আওয়ামী লীগ বললে তার কিছু এক্সিস্ট করে না, ইলেকশনের মধ্যে দিয়ে আমরা পোস্ট আওয়ামী যুগে প্রবেশ করে গেছি। এখানে আওয়ামী লীগের কথাটা বলাটা বাতুলতা, অবাঞ্ছিত, অতিরিক্ত। এখানে কার নির্বাচনটা তো নৌকা মার্কায় হবে না, নির্বাচনটা স্থানীয় নির্বাচন হবে স্থানীয় ক্যাপাসিটিতে, আগের ফর্মুলায়। তো ফলে এখানে আওয়ামী লীগের আলাপটা কেন আসবে? যে কেউ এখানে যার কোনো ফৌজদারি অপরাধ নেই বা নির্বাচনী বিধিমালায় যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে সে নির্বাচন করবে, এবং জনগণ যদি তাকে ভোট দেয় নির্বাচন, এবং স্থানীয় সরকার শক্তিশালী করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এইদিকেই তো আমরা যেতে চাই। সেখানে আওয়ামী লীগের আলাপটা অতিরিক্ত, অবাঞ্ছিত। আকবর, আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ যে মানে জুলাই সহ 17 বছরের যে তাদের যে অপশাসন, এরপরে তাদেরকে আমরা প্রাসঙ্গিক করার আলাপ করছি কী কারণে? মানে তারা আসলে কি জনগণের ভেতরে তাদের কোনো... এখন এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে আমরা রাজনৈতিক তত্ত্ব দিয়ে আমরা হয়তো একটা জিনিস দাঁড় করাতে পারি যে হ্যাঁ হয়তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ এক্সিস্টেন্স নাই, তারা ফিরতে পারবে না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিক্যালি আসলে কি ঘটছে সেটা আর একটা বিষয়। যেমন আমি বলবো যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটা নির্ভর করবে আসলে সামনের দিনগুলোতে বাংলাদেশের শাসন ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো কোন দিকে যায় সেটার উপরে। যেমন আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যদি বিএনপি সরকার, বিএনপি তো সরকারে আছে সেই জন্য বিএনপিকেই বলছি, যদি বিএনপি সরকার অপটিমাম লেভেলে ডেভেলপমেন্ট দিতে ব্যর্থ হয়, সেটা যদি তারা, তখন মানুষ কিন্তু কম্পেয়ার করা শুরু করবে যে আচ্ছা আওয়ামী লীগ আমলে কী ছিল একটু দেখি তো। এটা অটোমেটিক আপনার কাছে চলে আসবে, কম্পারিজন করবে। এটা মানুষের স্বভাব, মানুষ এটা করে, মানুষ ওভাবেই তৈরি। এই যে আজকে আমরা বৃষ্টির মধ্যে আসলাম, ঢাকা শহর ডুবে গেল, তা আমরা যদি আগামী 5 বছরও দেখতে থাকি যে ঢাকা শহর ডুবছে এরকম, তাহলে আওয়ামী লীগ আমলে তো আমরা এই ছবিগুলো শেয়ার করতাম না অনেকে, যে ঢাকা শহর ডুবে যাচ্ছে, তাহলে এখনও ডুবছে। যদি 5 বছর পরেও ডুবতে থাকে তখন কিন্তু মানুষ মেলাবে। আপনি যদি মানুষকে এনার্জি সিকিউরিটি এনশিওর করতে না পারেন, মানুষ এটা মানে মেলাবে, দেখতে চাইবে। আওয়ামী লীগ একটা মেট্রো রেল করে দিয়ে গেছে বা করেছে, যে কোনো কারণেই হোক, মানে এই দেশের মানুষের পয়সা খরচ করেই করেছে। আপনি যদি আগামী 10 বছরের মধ্যে আরও 2টা করতে না পারেন, মানুষ এটা কম্পেয়ার করবেই। হ্যাঁ, সো এগুলো হচ্ছে আমি মানে দেখতে চাই যে মানুষ আসলে রাজনৈতিক তত্ত্বের চাইতে প্র্যাকটিক্যালি আমাকে কোন জিনিসগুলো
এফেক্ট করছে আমার ডে টু ডে লাইফে, সেটার সঙ্গে কিন্তু মানুষ রাজনীতিটাকে মেলাতে চায়। যেমন আমি খুবই উদ্বিগ্ন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এটা যদি এভাবে চলতে থাকে তাহলে এটার কি হবে সেটা সামনের দিনগুলোতেই বলে দিবে যে এটা কি হবে। সো কিছু ব্যাপার আছে, 4 থিংস। নাম্বার 1 এনার্জি সিকিউরিটি, নাম্বার 2 হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, নাম্বার 3 ল অ্যান্ড অর্ডার অ্যান্ড গভর্নেন্স, নাম্বার 4। এগুলো যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে আপনি যতই রাজনৈতিক তত্ত্ব দিয়ে হাজির করেন না কেন, এটা হবে। এটা কি এখন হবে, 5 বছর পরে হবে না 10 বছর পরে হবে, হিসাবটা আপনি সেভাবে করবেন। আর পৃথিবীতে তো এরকম উদাহরণ বহু আছে। আমি এখন আপনাকে 5টা উদাহরণ দিয়ে দিতে পারবো যে গণ অভ্যুত্থানের পরে, পদচ্যুত হওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে তার পরিবারের লোক আবার ক্ষমতায় ফিরে এসছে। হ্যাঁ, সময় লেগেছে, লম্বা সময় লেগেছে, কিন্তু এসেছে। এসেছে, সে উদাহরণ আছে। সো এই জন্য আমি বলি কি যে নির্ভর করবে হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রটাকে কতটা গণতান্ত্রিক, কতটা উন্নয়নমুখী এগুলো আমরা করতে পারি, তার উপরে নির্ভর করবে যে ওই যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না। নাহলে কিন্তু 5 বছর পরে লোকে বিএনপি যা, আওয়ামী লীগও তা, এইটাই বলবে। এটাকে আপনি মুখ থামাতে পারবেন না। তো আর শিব্বির আহমেদ যে কথাটা বললেন, আমি একটা জিনিস করি যে সংসদ ভবনের কি ওয়াশিং মেশিন প্রসঙ্গ না, একটু সংক্ষেপে, খুব সংক্ষেপে দেখেন, বাংলাদেশের এমপিদের জন্য একটা এমপি হোস্টেল আছে, তাই না? এটা কি করা হয়েছিল, একটা এমপিরা ওখানে থাকবে। এরপর 2000 সালে গিয়ে ন্যাম ফ্ল্যাটগুলো হলো। এটা হয়েছিল একটা ন্যাম কনফারেন্স হওয়ার কথা ছিল, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তারা এত বেশি ফ্ল্যাট বানিয়েছিল, ন্যাম কনফারেন্সটা তার হয়নি, পরে এটা এমপিদেরকে দেওয়া হলো। সেটাও তারা থাকে, এমপিরা থাকে। এরপর যেসব এমপি মন্ত্রী হন তারা তো আবার মন্ত্রী পাড়ায় থাকছেন, সো তাদের কিন্তু ন্যাম ফ্ল্যাট থাকে, পার্লামেন্টের ওই যে এমপি হোস্টেল থাকে, তাদের মন্ত্রী পাড়ায় থাকে। কেন ভাই 3টা লাগবে? হোয়াট ইজ দ্য পারপাস অফ ডুইং দ্যাট? এমপি হোস্টেলগুলোতে আপনি গিয়ে খবর নেন, এলাকার সব লোকজন এসে তাদের থাকে। অনেক পলিটিশিয়ান তাদের গুন্ডামাস্তান পালে, অনেক অকারেন্সের ঘটনা ঘটে। সো আমরা যদি আসলে রিয়েল পরিবর্তন চাই, যে যেগুলো বলছি যে ছোট ছোট ফ্রিঞ্জেস এলিমেন্ট, বাট আবার অনেক বড়, হ্যাঁ, তাহলে এগুলো বন্ধ হয়। আপনি এমপি হোস্টেল বন্ধ করেন, নাহলে ন্যাম ফ্ল্যাট বন্ধ করেন, দুটার একটা করেন। ইদার তারা হোস্টেলে থাকবে, নাহলে ন্যাম ফ্ল্যাটে থাকবে। শিবির ভাই, 1 মিনিট যদি কিছু বলেন যে এই যে আওয়ামী লীগ ফেরত আসার সম্ভাবনা তখনই দেখা যাবে যখন আমাদের দেশে এই পরিবর্তনগুলো যদি আমরা না, নিঃসন্দেহে এটার সাথে ডিসএগ্রি করবার কিছু নেই যে আওয়ামী লীগ যদি ফিরে আসার চান্স তৈরি হয়, সেটার একটা চান্স হবে যে যদি সরকার যে প্রতিশ্রুতিগুলো জনগণের সাথে দিচ্ছে সেগুলো ব্যর্থ হয়, অথবা মানুষ যদি একটা পর্যায়ে গিয়ে, আপনি মানুষ কি দেখবে, মানুষকে সরাসরি যে জিনিসগুলো এফেক্ট করে, চাঁদাবাজি মানুষকে সরাসরি এফেক্ট করে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষকে সরাসরি এফেক্ট করে, যে কোনো ধরনের অফিস আদালতে যে দুর্নীতিগুলো হয় এগুলো মানুষকে এফেক্ট করে, কর্মসংস্থান মানুষকে এফেক্ট করে, এই ডে টু ডে লাইফের এই জিনিসগুলো, বা এনার্জি বা বিদ্যুতের সরবরাহ, এগুলো যেগুলো মানুষকে সরাসরি এফেক্ট করে, এই চাহিদাগুলো যদি মানুষ না পায়, 24-এর গণ আন্দোলন তো শুরু হয়েছে কর্মসংস্থান ইস্যু দিয়েই, সো এগুলো যদি মানুষ না পায় তাহলে মানুষ এই কম্প্যারিজনটা করতে থাকবে। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি সরকার দল বিরোধী দল দুই দলেরই এখানে রেসপন্সিবল দায়িত্ব পালনের দরকার আছে। বিরোধী দলও যদি সরকারের এনাফ ক্রিটিক না করে তাহলে এখানে একটা স্পেস তৈরি হবে সরকারের ক্রিটিক করবার। যেমন আওয়ামী লীগের আমলে অফিসিয়াল বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু আওয়ামী লীগের যত সমালোচনা করেছে এটা করেছে বিএনপি জামাত, কার্যত বিরোধী দল কিন্তু বিএনপি জামাত ছিল। এখনো যদি সেই জায়গায় না হয় তাহলে কিন্তু এই সরকার দল বিরোধী দলের জায়গায় আওয়ামী লীগ একটা স্পেস তৈরি করবে। আরেকটা জিনিস এখানে আওয়ামী লীগের রাজনীতি ফেরার চেয়েও আওয়ামী চরিত্রের রাজনীতি ফেরা, এইটা বেশি চ্যালেঞ্জিং এবং ক্ষতিকর হবে। আচ্ছা, আমাদের হাতে আর সময় নেই। শিব্বির আহমেদ, আকবর হোসেন এবং গণতান্ত্রিক কাঠামো, যেটা রাজনীতির গণতান্ত্রিক কাঠামো আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তুলবে।